ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাকে সাধারণ মানুষ চেনে চরমোনাইয়ের দল হিসেবে, আজ দাঁড়িয়ে রয়েছে এমন এক চৌরাস্তায় যেখান থেকে ফেরার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক পতনের গল্প নয়, এটি একটি আত্মঘাতী সিদ্ধান্তের পরিণতির কাহিনী, যা প্রতিটি রাজনৈতিক দলের জন্য হতে পারে একটি বড় শিক্ষা। রাজনীতির খেলায় ভুল দুই রকমের হয়। এক ধরনের ভুল আছে যা সময়ের সাথে সংশোধন করা যায়, ক্ষমা পাওয়া যায়, মানুষ ভুলে যায়। কিন্তু আরো এক ধরনের ভুল রয়েছে যা একবার করে ফেললে আর কোনো পথ খোলা থাকে না। সেই ভুলের মাসুল দিতে হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে। চরমোনাই দল আজ ঠিক সেই দ্বিতীয় ধরনের ভুলের শিকার। আর এখন সেই কিনারায় দাঁড়িয়ে শুধু আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই। কথা আছে, জ্ঞানী সে যে অন্যের ভুল থেকে শেখে, কিন্তু চরমোনাইয়ের নেতৃত্বে সেই জ্ঞানের পথে হাঁটেনি। বহু বিশ্লেষক, বহু শুভাকাঙ্ক্ষী আগে সতর্ক করেছিলেন জামাত নেতৃত্বাধীন থেকে বেরিয়ে আসা হবে তাদের সবচেয়ে বড় ভুল, কিন্তু সেই সতর্কবাণী কানে তোলেননি তারা। আজ তারা সত্যি সত্যি যেন সেই ভবিষ্যৎবাণীর বাস্তবে পরিণত হয়েছে। এখন তাদের চোখে শুধু আফসোস, মনের গভীরে বারবার একটা প্রশ্ন যাচ্ছে, কেন এই পথে হেঁটেছিলাম। শূন্য মাঠ, নীরব মাইক, এক লজ্জাজনক বাস্তবতা। একটি দৃশ্যের কথা ভাবুন, একটি জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলের প্রধান গেছে সেখানে জনসভায়। মঞ্চ সাজানো হয়েছে, মাইক লাগানো হয়েছে, ব্যানার ফেস্টুন ঝুলছে, কিন্তু যখন চারিদিকে তাকানো হলো সেখানে দেখা গেল শ্রোতা কোথায়। হাতে গোনা 100-200 মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, বাকি সব চেয়ার ফাঁকা। মাইকের আওয়াজ, প্রতিধ্বনি শুধু শূন্যতায়। এই দৃশ্য কোনো কল্পনা নয়, এটি শুধু চরমোনাইয়ের বাস্তবতা। পীর রেজাউল করিমের সাম্প্রতিক জনসভার ফুটেজ যারা দেখেছেন তারা জানেন এই কথার সত্যতা কতটুকু। যে পীর সাহেবের নাম শুনলে একসময় হাজার হাজার মুরিদ ছুটে আসতো, সেই পীর সাহেব আজ মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। তার ডাকে সাড়া দিতে আসেনি কেউ। এর চেয়ে বড় লজ্জা আর অপমানের বিষয় রাজনীতির নেতার জন্য আর কি হতে পারে? এটি কি কোনো জাতীয় দলের জনসভা, নাকি পাড়ার মোড়ে চায়ের আড্ডা? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। একলা চলো নীতির মূল্য কি ভেবেছিল চরমোনাইয়ের নেতৃত্ব? তারা ভেবেছিল তাদের নিজস্ব ভোট ব্যাংক আছে যা কেউ কেড়ে নিতে পারবে না। তারা ভেবেছিল পীর সাহেবের লাখ লাখ মুরিদ রয়েছে যারা অন্ধভাবেই অনুসরণ করবে তাদের নির্দেশ। তারা ভেবেছিল একা গেলেই কেল্লা ফতে হয়ে যাবে। কিন্তু তারা এই মৌলিক সত্য ভুলে গিয়েছিল, 2026 সালের রাজনীতি আর অতীতের এক নয়। এই যুগের রাজনীতি চলে স্ট্র্যাটেজি দিয়ে, পরিকল্পনা দিয়ে, জোটবদ্ধ শক্তি দিয়ে, শুধু মুরিদ দিয়ে নয়। যখন জামাত ইসলামের সব ইসলামপন্থী ও সমমনা দলকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছিলেন, তখন চরমোনাই বেছে নিল একলা চলার পথ। তারা মনে করেছিল এটাই হবে তাদের স্বতন্ত্র প্রকাশের উপায়, কিন্তু জনগণ তাদের এই সিদ্ধান্তকে অন্যভাবে দেখল। তারা দেখল চরমোনাই ঐক্য ভাঙছে, বিভেদ সৃষ্টি করছে, আর যারা বিভেদ সৃষ্টি করে তাদের মানুষ কোনোদিনও পছন্দ করে না। এই চিরন্তন সত্য চরমোনাই ভুলে গিয়েছিল। তৃণমূল ভাঙন, গণহিজরতের এক অভূতপূর্ব দৃশ্য। সবচেয়ে উদ্বেগজনক যে খবরটি এখন ভেসে আসছে সেটি হলো দলের অভ্যন্তরীণ অবস্থা। ওয়ার্ড থেকে ইউনিয়ন, থানা থেকে জেলা, সর্বত্র এখন চলছে এক ঘূর্ণিঝড়। নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছেন, তাদের গন্তব্য একটাই, জামাত ইসলামী। এই গণহিজরতের কারণ কি? কারণ তৃণমূল কর্মীরা বুঝে গেছেন চরমোনাই থেকে দিন শেষে দিন কায়েম হবে না। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করা, এই স্বপ্ন চরমোনাইয়ের পক্ষে কোনোদিন পূরণ করা সম্ভব নয়। এতদিন কর্মীরা ছিলেন আবেগের ঘরে, কিন্তু এখন তারা পেয়েছেন রিয়েলিটি চেক। তারা দেখছেন জামাত রাজনীতি করছে রাষ্ট্র পরিচালনার জন্য। তাদের আছে সুস্পষ্ট ভিশন, আছে মিশন, আছে পরিকল্পনা। তাবিজ পানি পড়া আর পীরের আরাম আয়েশের ব্যবস্থা, এর বাইরে আর কিছুই নেই। রাজনীতি এখানে গৌণ, পীরতন্ত্র এখানে মুখ্য। যারা সত্যিকার অর্থে ইসলামী শাসন চান তারা আর পীরদের দরবারে সময় নষ্ট করতে রাজি নয়। আরো একটি ভুল পদক্ষেপ, সবচেয়ে হাস্যকর এবং দুঃখজনক বিষয় হলো চরমোনাইয়ের বর্তমান রাজনৈতিক কৌশল। নিজেদের জনসভায় মানুষ নেই, অথচ মঞ্চে দাঁড়িয়ে তারা ব্যস্ত জামাতকে গালি দিতে। নির্বাচনী প্রচারণায় নিজেদের ইস্তেহার তুলে ধরার বদলে তারা শুধু জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন। এটাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হতাশার চরম বহিঃপ্রকাশ। তারা হয়তো ভাবছেন জামাতকে আক্রমণ করলে কিছু ভোট হয়তো বাড়বে, কিন্তু 2026 সালের ভোটার স্মার্ট। তারা বলছেন আগে নিজেদের ঘর সামলান, তারপর অন্যদের সমালোচনা করবেন। জামাত কথা বলছেন উন্নয়ন নিয়ে, কর্মসংস্থান নিয়ে, দেশের গঠন নিয়ে। আর চরমোনাই শুধু বলছেন জামাত খারাপ, জামাত মন্দ। পার্থক্যটা এখানে স্পষ্ট। মানুষ ইতিবাচক রাজনীতি চায়, গঠনমূলক কথা শুনতে চায়। হাত পাখার প্রতীক এবার আর কোনো বাতাস দিতে পারবে না। এই নির্বাচন হবে তাদের জন্য একটা কঠিন শিক্ষা। পীর মুরিদি আর রাজনীতি যে এক জিনিস নয়, সেটা তারা হাড়ে হাড়ে টের পাবেন এবারের নির্বাচনে। জামাতের অবিশ্বাস্য প্রস্তাব এখানে এসে একটা গল্প অপ্রত্যাশিত মন নিচ্ছে। সেই জামাত ইসলামী যাদের বিরুদ্ধে চরমোনাই এতদিন বিষোদ্গার করে এসেছে। জামাত এখনো চায় চরমোনাই তাদের জোটে থাকুক। কেন? কারণ জামায়াত দলের চেয়ে জাতির কথা বেশি ভাবেন। তারা মনে করছেন চরমোনাই যদি সম্পূর্ণ বিরুদ্ধ হয়ে যায় তাহলে ইসলামপন্থী একটি শক্তির অংশ
অংশ চিরতরে হতাশা হয়ে যাবে। সাধারণ নির্বাচনের আগে জোট না হলে পরে আর কেউ কাউকে চিনবে না, কিন্তু জামাত এখানেই ব্যতিক্রম। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্বাচনের পরে যদি চরমোনাই জামাতের জোটে আসতে চায়, তাদের জন্য রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা থাকবে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এতটাই উদার যে তিনি পরাজিত চরমোনাইকেও বুকে টেনে নিতে প্রস্তুত। আরও চাঞ্চল্যকর খবর, সবচেয়ে বড় যে খবরটি এখন রাজনৈতিক মহলে আলোড়ন তুলছে, সেটি হলো চরমোনাই যদি নির্বাচনে হেরেও যায়, তবুও তাদের সম্মানজনক পুনর্বাসন করা হবে। রাষ্ট্র সংস্কারের পরে যে উচ্চ কক্ষ বা আপার হাউস গঠিত হবে, সেখানেই চরমোনাইয়ের শীর্ষ নেতার জন্য আসন বরাদ্দ দিতে প্রস্তুত জামাত। একবার ভাবুন, জনগণ যাদের প্রত্যাখ্যান করছে, জামাত তাদের সংসদে বসাতে চাইছে শুধুমাত্র ঐক্যের খাতিরে। এটাই জামাতের রাজনীতির পরিপক্কতার প্রমাণ। এখানেই গল্প শেষ নয়। জামাতের জোট যদি ক্ষমতায় আসে, তাহলে চরমোনাইকে মন্ত্রিত্ব অফার করা হতে পারে। ভাবা যায় যে দল জামাতের বিরুদ্ধে কত কিছু বলছে, জামাত তাদেরকেই ক্যাবিনেটে জায়গা দিতে চায়। ধর্ম মন্ত্রণালয় বা সমাজ কল্যাণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাদের হাতে তুলে দেওয়া হতে পারে। জামাত কেন এত কিছু করছে? কারণ তারা চায় না চরমোনাইয়ের কর্মীরা উগ্র হয়ে যাক। তারা চায় পীর রেজাউল করিমের সম্মানের সাথে রাজনীতিতে ফিরুক। এটাকে বলে পলিটিক্যাল চ্যারিটি বা রাজনৈতিক বদান্যতা। জামাত প্রমাণ করতে চায় ক্ষমতা তাদের লক্ষ্য নয়, ইনসাফ কায়েম তাদের লক্ষ্য। মুদ্রার উল্টো পিঠে সন্দেহের সুর, তবে প্রতিটি সিদ্ধান্তের দুটি দিক থাকে। দলের ভেতরে এবং বাইরে অনেকেই মনে করছেন এই উদারতা আত্মঘাতী হতে পারে। তাদের যুক্তি, যাকে আজ বাঁচাবেন, কাল তারাই আপনাকে ছোবল মারবে। চরমোনাই অতীতে বহুবার বিশ্বাসঘাতকতা করেছে। তাদের মন্ত্রিত্ব বা এমপি পদ দিলে তারা সরকারের ভেতর থেকেই সমস্যা তৈরি করতে পারে। প্রশ্ন উঠছে, জামাতের এই অতিরিক্ত উদারতা কি দুর্বলতা হিসেবে গণ্য হবে? জামাতের নেতৃত্ব এই ঝুঁকির সম্পর্কে সচেতন। তারা মনে করছেন চরমোনাইকে যদি সিস্টেমের মধ্যে আনা যায়, তাহলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে। বাইরে থাকলে তারা বেশি ক্ষতি করতে পারে। এটা জামাতের একটি সুদূরপ্রসারী কৌশলগত পদক্ষেপ। চরমোনাইয়ের সামনে এখন দুটি পথ খোলা, বিলুপ্তি এবং পুনর্জন্ম। তারা যদি এখনো ভুল স্বীকার করে ঐক্যের পথে ফিরে আসে, হয়তো কিছুটা সম্মান বাঁচবে, কিন্তু সেই সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। রাজনীতিতে অহংকার পতনের মূল কারণ, এটা চিরন্তন সত্য। চরমোনাই আজ তা হারে হারে টের পাচ্ছে। দলটি এখন দাঁড়িয়ে রয়েছে পতনের শেষ সীমানায়। তৃণমূল শূন্য, জনসভা ফাঁকা, জনসমর্থন তলানিতে। এই অবস্থায় দল বিলুপ্ত ঘোষণা করা ছাড়া সম্মান বাঁচানোর আর কোনো উপায় খোলা নেই। আমরা হয়তো শীঘ্রই দেখতে যাচ্ছি একটি দলের করুণ পরিণতি। ইতিহাস সাক্ষী থাকবে কিভাবে একটি ভুল সিদ্ধান্ত একটি দলকে চিরতরে মুছে দিল রাজনীতির মানচিত্র থেকে। প্রিয় দর্শক, চরমোনাইয়ের এই সিদ্ধান্তকে আপনি ভুল নাকি সঠিক মনে করছেন, এবং জামাতে ইসলামী যে প্রস্তাব দিচ্ছে তাতে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।